1824 সালে এই ব্যারাকপুরের রেজিমেন্টের সিপাহী একজন আক্রমণ করেছিলেন ব্রিটিশদের, বিন্দা তিওয়ারি। এই ঘটনা কেউ জানে না। কজন জানে ব্যারাকপুরের আগের নাম ছিল চানক? অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। বন্ধুরা, 1961 সালে শুরু হয়েছিল গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম। আগে হ্যাঁ, এই ব্যারাকপুরেই এটা শুরু হয়েছিল। ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিয়ামস টু কমেমোরেট দি মেমোরি অফ দি মহাত্মা। আর এই ব্যাপারে কথা বলার জন্যে আজকে এই মিউজিয়ামেরই কিউরেটর নান আদার দেন ডক্টর প্রতীক ঘোষ আমাদের মধ্যে উপস্থিত। প্রতীকবাবু, প্রথমে তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ যে আজকে এই গান্ধী স্মারক সংগ্রহালয় নিয়ে এরকম একটি সুন্দর উপস্থাপনা আপনি দর্শকদের জন্য তুলে ধরছেন। আসলে এই গান্ধী স্মারক সংগ্রহালয় বা গান্ধী মিউজিয়াম এর একটা মহত্ব আছে সারা ভারতবর্ষ জুড়ে। তার কারণ আপনারা জানেন যে গান্ধীজির যে মৃত্যুদিন অর্থাৎ 1948 সালের 30শে জানুয়ারি, তা তারপরে আমাদের যে জাতীয় স্তরের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা ছিলেন তারা মনে করেছিলেন যে গান্ধীজির স্মৃতিকে সংরক্ষণ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং সেই কারণেই তাদের উদ্যোগ নেন এবং তারা উদ্যোগী হন। আপনারা জানেন রাজঘাটে গান্ধীজিকে সমাধিস্থ করা হয়েছিল। তা সেই প্রথম যে গান্ধী মিউজিয়ামটি তৈরি করা হয় সেটি হয়েছিল মুম্বাইয়ে। তারপর সীমিত পরিসরের জন্য তারা সিদ্ধান্ত নেন যে সেটিকে দিল্লির কেন্দ্রীয় অঞ্চলে সেখানে স্থানান্তরিত করা হবে এবং রাজঘাটের পার্শ্বস্থ অঞ্চলেই প্রথম গান্ধী মিউজিয়ামটি গড়ে তোলা হয়, যেটি আজকে ন্যাশনাল গান্ধী মিউজিয়াম নামে পরিচিত। এবং বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 7টি জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত গান্ধী মিউজিয়াম রয়েছে। তা এই ব্যারাকপুরের বুকে আমরা হলাম পূর্বাঞ্চলীয় গান্ধী মিউজিয়াম। তাই এই পূর্বাঞ্চলীয় এই গান্ধী মিউজিয়ামটি আমাদের এই ব্যারাকপুরে স্থাপিত হয় 1961 সালে। এরপরে যখন বিভিন্ন সংগ্রহ করে এটিকে একটি সংগ্রহালয়ের রূপ দান করা হয়, অতঃপর 1966 সালের 7ই মে এই সংগ্রহালয়কে
সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তো এইভাবেই আমরা তখন থেকেই মিউজিয়ামটিকে ভবিষ্যতে লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। তো বর্তমানে আমরা খুব অত্যন্ত আনন্দ সহকারে বলতে চাই যে মিউজিয়ামটি নতুন রূপে এখন দেখা দিয়েছে। অর্থাৎ 1966 সালে যেভাবে স্থাপিত হয়েছিল, তারপরে এখন তো জানেন যে বর্তমান প্রজন্মকে আগ্রহী করতে গেলে তাদের মতন করে এগোতে হবে। তা সেই জন্যই আমরা গান্ধীজির জীবন ভাষ্যটাকে এবং স্বাধীনতা আন্দোলনে তার যে গুরুত্ব, তার যে ভূমিকা, অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, এই সমস্ত ইতিহাসকে আমাদের মনে হয় যাতে ইতিহাসটা জাগ্রত করা যায়, বিশেষ করে আগামী প্রজন্মের জন্য। তা সেই কারণে আমরা কিছু প্রযুক্তির ব্যবহার করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমাদের এই প্রেক্ষাপটে যে ছবিটিকে দেখা যাচ্ছে, এটিকে বলে রিলিফ পেন্টিং। দেখুন একটা ত্রিমাত্রিক একটা 3D শেপ রয়েছে, যে গান্ধীজি যেন 78 জন সঙ্গে হেঁটে যাচ্ছেন আমাদের ডান্ডির দিকে 1930 সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের জন্য। এই রকম আমাদের এই গ্যালারিতে ঘুরতে ঘুরতে আপনারা কিন্তু বিভিন্ন জিনিস দেখতে পাবেন, যেখানে আপনি অ্যাজ দর্শক হিসাবে এখানে আসছেন এবং ইতিহাসের সঙ্গে নিজেকে যুক্ত করছেন ইন্টারাকশনের মাধ্যমে, সেই সাথে খুব সহজভাবে গান্ধীজির জীবন ভাষ্য আপনার কাছে উপলব্ধ হয়ে উঠছে। প্রতীকবাবু, এই মিউজিয়ামে আমরা বসে আছি, এই মিউজিয়ামে অনেকগুলো গ্যালারি আমি দেখতে পাচ্ছি, একটু যদি আপনি ডেসক্রাইব করেন। হ্যাঁ, বর্তমানে এটিকে যখন নতুন রূপ দেওয়া হলো, তা তারপরে মিউজিয়ামটিতে মূলত আমাদের 4টি স্থায়ী গ্যালারি রয়েছে। তার মধ্যে আমাদের যে একটি সংগ্রহালয়ের মুখ্য আকর্ষণ, সেটি হচ্ছে 81 ফুট বিস্তৃত একটি মুরাল চিত্র। এবং এই মুরাল চিত্রটাকে 12টা প্যানেলে ভাগ করা হয়েছে এবং ক্রম পর্যায়ে সেখানে কিন্তু গান্ধীজির জীবন ইতিহাস, শুধুমাত্র ভারতীয় যে রীতি, অর্থাৎ এটাকে আমরা যে বলি বসুধৈব কুটুম্বকম, সেই অনুসারে রং এবং চিত্রের আকারে গান্ধীজির জীবন ইতিহাস, সেই সাথে প্রেক্ষাপটে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস একেবারে ক্রম পর্যায়ে তুলে ধরা হয়েছে। এবং যিনি এটি সৃষ্টি করেছিলেন তিনি আমাদের এই পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন, উনি আর্ট কলেজের প্রফেসর অধ্যাপক ধীরেন্দ্রনাথ ব্রহ্ম। উনি এই 81 ফুট রানিং মুরাল চিত্রটিকে কমপ্লিট করতে প্রায় 16 বছর সময় নিয়েছিলেন। 1964 সালে কাজটি শুরু করেন, 1980 সালে শেষ করেন। এবং এর যে তুলির টানে যে চিত্রটি ফুটে উঠছে, তার যে গল্প, সেই গল্পটা কিন্তু আমরা যখন আমাদের গাইড লেকচারের মাধ্যমে তাদেরকে ব্যাখ্যা করছি, এখন সেটা ম্যানুয়ালি না হয়ে আমাদের ওই মুরাল গ্যালারির সেন্ট্রাল পজিশনে আমরা কিয়স্ক বসিয়েছি এবং সেখানে একটি দৃশ্যায়ন চিত্র ওখানে কিন্তু অনবরত চলছে। আপনি এসেই হেডফোন কানে নিয়ে প্রথমে আপনি শব্দ এবং দৃশ্যের মাধ্যমে আপনি বুঝে যাবেন যে এই 81 ফুট রানিং চিত্রটি কি রয়েছে। এরপরে আপনি যদি আগ্রহী হন, তখন দেখবেন 12টা প্যানেল যে বললাম, প্রত্যেকটি প্যানেল ওই কম্পিউটারের মনিটরের মধ্যে দিয়ে যাবে। আপনি যেটিকে স্পর্শ করবেন সেটির যে ব্যাখ্যা, অর্থাৎ ওই প্যানেলে যে চিত্রায়িত হয়েছে যে চিত্রগুলোর, সেগুলোর ব্যাখ্যা কিন্তু সহজে আপনি নিজের থেকেই বুঝতে পারবেন, ইতিহাসকেও কিন্তু আপনি সমৃদ্ধ করতে পারবেন। তো এটা আমাদের একটা অভিনব গ্যালারি। সেই সাথে বেশ কিছু মিনিয়েচার মডেল আমরা ওই গ্যালারিতে রেখেছি। যেমন ভারতবর্ষে ফিরে আসার পরে, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পরে উনি যে দুটি ভারতবর্ষে আশ্রম তৈরি করেছিলেন, প্রথমে আহমেদাবাদের সবরমতী আশ্রম, পরবর্তীকালে হচ্ছে বিশেষত হরিজনদের আশ্রয় দেওয়ার জন্য এবং সমাজকে পরিবর্তনের জন্য যে গঠনমূলক কর্মসূচিগুলো উনি গ্রহণ করেছিলেন গান্ধীজি, সেইগুলোকে বাস্তবায়িত করবার জন্য উনি মহারাষ্ট্রের ওয়ার্ধায় সেবাগ্রাম আশ্রম তৈরি করেছিলেন। ওই দুটি আশ্রমের মিনিয়েচার মডেল এখানে দেখা যাবে, ত্রিমাত্রিক মডেল এখানে দেখা যাবে। সেই সাথে গান্ধীজির আবক্ষ মূর্তি রয়েছে এবং সেই আবক্ষ মূর্তিতে গান্ধীজির যে এক্সপ্রেশনটি ফুটে উঠেছে, সেটা না যেন একটা বেদনার ছাপ, কারণ তার একটা ইতিহাস আছে ওই মূর্তিটি যখন তৈরি হয়। কারণ আপনারা জানেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাম, তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেদিন মারা গেলেন এবং ঠিক তার কিছুদিন আগেই আমাদের উত্তরবঙ্গে যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়, তাতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সভাপতিত্ব করেছিলেন। গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, কথাবার্তা আলোচনা কিভাবে তারা এগোবেন সেরকম সিদ্ধান্ত হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে
উনি কলকাতায় ফিরে কিছুদিনের মধ্যে মারা গেলেন। আর সেই দিন গান্ধীজি যখন কলকাতায় পা দিলেন, শুনলেন যে দেশবন্ধু মৃত্যু হয়েছে, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল কেওড়াতলা মহাশ্মশানে। গান্ধীজি সঙ্গে সঙ্গে চলে গেলেন সেখানে এবং ওই মহাশ্মশানে বেঞ্চে বসে উনি দেশবন্ধুর প্রতি ট্রিবিউট লিখছেন। তা ঠিক মুখের যে ছাপটা উনি ওই সময় প্রকাশ করেছিলেন, সেটি একজন দক্ষিণ ভারতীয় আর্টিস্ট সেই রূপটি মাটি দিয়ে ফুটিয়ে তুলেছিলেন। তা আমরা সেই বেদনার ছাপ, দেশবন্ধুর মৃত্যুতে উনি যে ব্যথিত হৃদয়ে লিখছেন ওনার প্রতি শ্রদ্ধার্ঘ্য, সেইটাই ব্রোঞ্জ বাসের মডেল আমরা কিন্তু ওই গ্যালারিতে রেখেছি। এর পরবর্তী গ্যালারিটা আমাদের হচ্ছে মহাত্মা গান্ধী এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলন। এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন কতগুলো পোস্টার প্যানেল আমরা করেছি। সেই পোস্টার প্যানেলে আমরা শুরু করছি নবজাগরণ দিয়ে, কারণ সেখানে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের যে মনোভাব সমাজ পরিবর্তনের জন্য ছিল, তার উত্তরসূরি হিসাবে পরবর্তীকালে কিন্তু গান্ধীজিও সম্পৃক্ত হয়েছেন। তা সেই কারণে সেটা দিয়ে শুরু হচ্ছে। এছাড়া ব্যারাকপুর যেহেতু একটি ইতিহাস প্রসিদ্ধ অঞ্চল এবং এখান থেকেই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত, আমরা সিপাহী বিদ্রোহের কথা জানি 1857, সেই বিষয়েও পোস্টারে কিন্তু তথ্য আমরা রেখেছি। তারপরে ভারতবর্ষ কি করে আস্তে আস্তে ব্রিটিশদের দখলে চলে গেল, অর্থাৎ প্রথমেই আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড অর্থাৎ নীল চাষে বাধ্য করা হতো, নীল বিদ্রোহ, এইগুলোর ইতিহাস দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্থান, এই বিষয়গুলো নিয়ে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গান্ধীজি তারপরে তো জানেন 1915 সালে 9 জানুয়ারি উনি স্বাধীনতা এই সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে পাকাপাকিভাবে প্রত্যাবর্তন করেন এবং তারপরে কিন্তু পরবর্তী সময়ে গান্ধীজি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন। সুতরাং এরপরে গান্ধীজি কিভাবে অগ্রণী ভূমিকা পালন করলেন, সেই সঙ্গে দেশভাগ, বঙ্গভঙ্গ করবার যে আগে যে 1905 সালে পরিকল্পনা, সেগুলো গান্ধীজির এই যে, এবং এটা শুধু পোস্টার প্যানেল না, এই ঘরটিতে আমরা বিভিন্ন মাধ্যম রেখেছি। সেখানে আপনি এখানে রয়েছে দুটো ডিজিটাল ফ্লিপ বুক, সেটা আপনি যা কোনো কিছু স্পর্শ না করে শুধুমাত্র যে বই আকৃতির একটি এক্সিবিট ওখানে রয়েছে, প্রদর্শনীটি রয়েছে এবং একটা মনিটর রয়েছে, ওখানে জাস্ট আপনি এক হাত একদিক থেকে আরেক দিকে নিয়ে যাবেন, আপনি মনিটরে সাউথ আফ্রিকার যে ঘটনা, গান্ধীজি কি করেছিলেন, দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের আর ব্রিটিশদের প্রতি যে আন্দোলন হয়েছিল, সত্যাগ্রহ আন্দোলন, সেই ইতিহাসটা ওখানে দেখতে পাবেন। এখানে যেমন আমি একটু আগেই বললাম 3D রিলিফ পেন্টিং, 1930 সালের লবণ সত্যাগ্রহ আন্দোলন, সেই সঙ্গে নেতাজির ভূমিকা, তারপরে স্বাধীনতা আমরা কিভাবে অর্জন করলাম এবং গান্ধীজির মৃত্যু। সেই সাথে এই গ্যালারিতে আমরা রেখেছি গান্ধীজির যে সহজ সরল জীবন, অর্থাৎ এই সহজ সরল জীবনের ধারণা দেবার জন্য গান্ধীজি নিত্য নৈমিত্তিক তাঁর জীবন ধারণের জন্য যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতেন, তার কিন্তু প্রতিকৃতিও আমাদের এখানে রাখা রয়েছে। এবং একটি জায়গায় এসে আপনি থমকে যাবেন কিছুক্ষণ, কারণ সেখানে আমরা রেখেছি গান্ধীজি যেন চরকায় সুতো কাটছেন এবং খুব সুন্দর করে একটা রামধুন ভেসে আসছে। মানে আপনারা জানেন যে গান্ধীজি যখন প্রেয়ার মিটিং হতো, সেখানে প্রেয়ার মিটিংটা শেষ হতোই হচ্ছে কোনো একটা রামধুন দিয়ে। তো এখানেও আপনি মনে হবে ওই জগৎটায় ফিরে যাবেন যে একটা রঘুপতি রাঘবর গান ভেসে আসছে, গান্ধীজি একটি মাটির ঘরের সামনে বসে উনি চরকায় যেন সুতো কাটছে, এটার উপলব্ধিও আপনি এই গ্যালারিতে করতে পারবেন। এরপরে আমরা যে গ্যালারিটি রেখেছি সেটি হচ্ছে, যেহেতু এটা আমি বললাম পূর্বাঞ্চলীয় গান্ধী মিউজিয়াম, ফলে বাংলা এবং বাঙালিকে গান্ধীজি তার দুই হাতে তালুর মতন চিনতেন। তা সেই জন্য আমাদের একটা মুখ্য আকর্ষণ হচ্ছে বেঙ্গল গ্যালারি, যেখানে প্রবেশ করে আপনি গান্ধীজির সঙ্গে বাংলার যে সম্পর্ক গড়ে উঠেছিল, ওতপ্রোত সম্পর্ক গড়ে উঠেছিল, সেটা নানান ছবি, নানান তথ্যের মাধ্যমে প্রকাশ পাবে। এবং শুধু তাই না, গান্ধীজি 77 বছর বয়সে যখন উনি 1946-47 সালে দাঙ্গা সামলানোর জন্য গেছেন নোয়াখালী, বর্তমানে সেটি বাংলাদেশে, তখন অবিভক্ত বাংলায়, সেই সময় উনি সহজভাবে যোগাযোগ মাধ্যম মানে গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা চলাবার জন্য উনি বাংলা বাংলা শিখতে শুরু করেন। তা গান্ধীজি সেই প্রকৃত বাংলা হাতের লেখা, যেখানে ইনি অ আ ক খ লিখে বাংলা হাতের লেখা প্র্যাকটিস করছেন, সেটি কালেকশনও কিন্তু ওখানে আমরা ডিসপ্লেতে রেখেছি। আমরা শুনেছি কিছু চিঠিও, মানে ওনার হাতে লেখা কিছু চিঠিও রয়েছে, হাতে লেখা চিঠি। এবং গান্ধীজি ওই যে সব স্বাধীনতার দিন, এটা হয়তো অনেকেই জানে না বর্তমান প্রজন্ম, 15ই আগস্ট 1947 গান্ধীজি ছিলেন আমাদের এই বাংলায়। আজকে সেটি বেলেঘাটা গান্ধী ভবন নামে অঞ্চলটি পরিচিত, সেই বাড়িটি, সেটি তখনকার নাম ছিল হচ্ছে হায়দারি মঞ্জিল, মানে গান্ধীজি নাম দিয়েছিলেন মঞ্জিল, আগে ছিল হায়দারি মেনশন। আমি বলছি 6ই আগস্ট 1947 থেকে ওই বাড়িতে গান্ধীজি যান, মানে নোয়াখালী হয়ে বিহার হয়ে উনি দিল্লি যাবেন,
বাংলায় আসলেন, শুনলেন বাংলার এরকম বিপর্যস্ত অবস্থা, যেখানে একটি দাঙ্গা শুরু হয়েছে। তা গান্ধীজি জোর করেই ওই বাড়িটিতে গেলেন, যেটি একেবারেই বসবাসের জায়গা নয়। তা ওই বাড়িটিতে এখন কিন্তু বেলেঘাটা গান্ধী ভবন, ওখানে একটি মিউজিয়ামও গড়ে উঠেছে। তা গান্ধীজি ওই বাড়িটিতে যখন থাকলেন, সেই সময় আশ্চর্যজনকভাবে আমাদের যে এখানে দাঙ্গা সেটি কিন্তু থেমে গেছিল এবং শান্তি বজায় হয়েছিল ওই কটা দিনের জন্য। কিন্তু স্বাধীনতার দিন গান্ধীজি মৌনব্রত পালন করেছিলেন 2 দিনের জন্য। তার কারণ দেশ ভাগ হয়ে স্বাধীনতা, এইটা গান্ধীজি চাননি। তা সেই কারণে যখন ওনার কাছে সাংবাদিকরা জানতে যান যে স্বাধীনতার উদ্দেশ্যে আপনি কিছু বলুন, উনি কিন্তু শুধুমাত্র নিজের হাতে বাংলায় একটি লাইন উনি লিখে দিয়েছিলেন, যেটি হলো আমার জীবনী আমার বাণী। তা এই লেখাটিও আমাদের এখানে, তার কপি আমাদের এখানে আছে, যেখানে উনি সই করছেন বাংলায় ক গান্ধী, মানে মোহনদাস করমচাঁদ গান্ধী। এছাড়া ওই গ্যালারিতে, বেঙ্গল গ্যালারিতে, আমরা কিন্তু গান্ধীজি বাংলায় যে বিভিন্ন সময় এসে নিজের হাতে ব্যবহার করেছেন বিভিন্ন জিনিস, সেই অরিজিনাল জিনিসগুলো আমরা ওখানে রেখেছি। আমরা লণ্ঠন রেখেছি গান্ধীজি নিজের হাতে ব্যবহার করা, যেটা উনি নোয়াখালীতে ব্যবহার করেছিলেন। উনি সাধারণত বাংলায় আসলে ব্যারাকপুরের পার্শ্বস্থ যে অঞ্চল সোদপুর, সেখানে একটি খাদি প্রতিষ্ঠান ছিল, সেই সোদপুর খাদি প্রতিষ্ঠানেই উনি বসবাস করতেন। তা সেখানে বসবাস করে উনি যে খাওয়ার জন্য কাঠের ডেস্ক ব্যবহার করতেন, সেখানে যে কাঠের চামচে করে খেতেন, ইভেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়িতে যখন রাত্রিবাস করেছিলেন তখন যে চাদরটি উনি ব্যবহার করেছিলেন সেটিও ওখানে আছে। আরেকটি যেটি অভিনব রয়েছে সেটা হচ্ছে গান্ধীজি চিতাভস্য, এটাও কিন্তু প্রকৃত। আপনারা ব্যারাকপুরের গান্ধী মিউজিয়াম তো জানেন, ব্যারাকপুরেই আরেকটি রয়েছে গান্ধীঘাট, হ্যাঁ পাশেই। এর কারণ হচ্ছে গান্ধীজির মৃত্যুদিন 30শে জানুয়ারি 1948, 12ই ফেব্রুয়ারি 1948 গান্ধীজির শ্রাদ্ধের দিন ধার্য করা হয়েছিল। এবং সেই সময়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় নেতৃত্ববৃন্দ থেকে, তারা মনে করেন যে গান্ধীর বিচরণ ক্ষেত্র ছিল সারা ভারতবর্ষ জুড়ে, তাই তার যে প্রধান চিতাভস্য সেটি আমাদের এলাহাবাদের প্রয়াগে ফেলা হয়েছিল। কিন্তু যেসব অঞ্চলে গান্ধীজি বিচরণ করেছেন, সেখানে যেখানে যেখানে গঙ্গার ঘাট আছে, সেই ঘাটেও কিন্তু গান্ধীজির চিতাভস্যের অংশবিশেষ ফেলা হয়েছিল। তা আমাদের এই ব্যারাকপুরের যে গান্ধীঘাট জায়গাটি, সেখানেও কিন্তু তদানীন্তন যিনি আমাদের স্বাধীন বাংলার গভর্নর চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি গান্ধীজির চিতাভস্য অর্পণ করেছিলেন। এবং সৌভাগ্যক্রমে আমরাও তার বিশেষ কিছু অংশ, আমরা অন্য জায়গায় ফেলা হচ্ছিল, তার বিশেষ কিছু অংশ আমরা সংরক্ষণ করতে পেরেছি। এবং আজ কিন্তু সেটি জনগণ, মানে দর্শকবৃন্দ যারা আসবেন তাদের জন্য সেটিকে দ্রষ্টব্য বিষয়, এবং যাতে ভবিষ্যতের জন্যও যাতে সংরক্ষণ করা যায় সেই উপায়ে আমরা সেটিকে প্রদর্শনীর মধ্যে রেখেছি। এছাড়া নোয়াখালীর যে ইতিহাস, সেটাও ওই গ্যালারিতে আপনি দেখতে পাবেন। এবং বেঙ্গল গ্যালারিতে আরেকটি হচ্ছে এই যে 2 অভিনব বন্ধুত্ব, 2 মহা মানুষের, যেটাকে আমরা মহামিলন বলি। কারণ গান্ধীজি তাকে মহাত্মা রূপে আমরা চিনি, যখন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা বলে সম্বোধন করেছিলেন, অনেকেই হয়তো বলেছিলেন, কিন্তু তিনি বলার পরে আমরা সর্বজনভাবে আমরা জানি যে মহাত্মা গান্ধী। তা এই 2 অভিনব বন্ধুত্ব সম্পর্ক আমরা তার একটা নিদর্শন পাবো তাদের দুজনের শেষ সাক্ষাৎকার 1940 সালে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে। গান্ধীজিকে রবীন্দ্রনাথ ডেকে পাঠালেন এবং এই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল। আপনারা ছবিগুলোতে দেখলে বুঝতে পারবেন সেখানে কিভাবে 2 মহামানব দুজনকে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং গান্ধীজি এবং তার স্ত্রী কস্তুরবা গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছেন গুরুদেব স্বয়ং, উনি গুরুদেব বলে ডাকতেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। তা ওনার যে বসবাসের জন্য যে জায়গাটি রবীন্দ্রনাথ ধার্য করেছেন, সেটি দেখে গান্ধীজি অবাক, এবং তিনি বলেন যে গুরুদেবে করেছেন কি, এ তো বাসর ঘর, তা কোণে কই? তখন গুরুদেব বলেন, কোণে যথাস্থানে আছে, আপনি বিশ্রাম নিন, ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যাবে। এবার উনি নানান বিষয় আলোচনা করলেন, গুরুদেবের সাথে ঘুরলেন, দেখলেন শান্তিনিকেতন, শ্রীনিকেতন, অনেক ধরনের আলোচনা হলো। এরপর যখন ফেরার দিন উনি যখন চলে আসছেন, তখন গুরুদেব ওকে খামে ভরা একটি চিঠি গান্ধীজির হাতে তুলে দেন এবং অনুরোধ করেন আপনি এটি পথে যেতে যেতে পড়বেন। তা উনি তাই করলেন। গুরুদেবের কথা অনুযায়ী উনি যখন চিঠিটি খুললেন পথে যেতে, মানে ট্রেনে যেতে যেতে, তখন দেখলেন তাতে গুরুদেব লিখছেন যে আমি তো বয়সের ভারে ভারাক্রান্ত, খুবই অল্প সময় আমার হাতে রয়েছে, পৃথিবীর এই মোহমায়া ত্যাগ করে হয়তো আমাকে চলে যেতে হবে। তা আপনি তো কনে চেয়েছিলেন, তা আমার এই কন্যা শান্তিনিকেতন, আমি চাই আমার চলে যাবার পরে আপনার হাতে এই কন্যাকে সমর্পণ করবার জন্য। এবং আপনারা জেনে খুশি হবেন যে রবীন্দ্রনাথের এই ইচ্ছা অনুযায়ী 1941 সালে রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ,
তারপরে কিন্তু গান্ধীজি সেই দায়িত্বভার নিয়েছিলেন এবং দেশ স্বাধীন হবার পরেও গান্ধীজির মৃত্যু পর্যন্ত কিন্তু গান্ধীজি ওই শান্তিনিকেতনের দায়িত্বভার গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথের শেষ ইচ্ছা অনুযায়ী। গান্ধীজির মৃত্যুর পর তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটি টেক ওভার করেন। তা এই এবং সোদপুর, যেহেতু ভারতবর্ষে তার আত্মজীবনীতে গান্ধীজি লিখছেন এটি ছিল আমার দ্বিতীয় আবাসস্থল, তা সেই হিসাবে সোদপুরের যে গান্ধীজির কর্মকাণ্ড সেটিও কিন্তু আমরা বেঙ্গল গ্যালারিতে তুলে ধরেছি। এরপরে আরও একটি স্থায়ী গ্যালারি, সেখানে আমরা আবার ওই 3D কিছু পেন্টিং আমরা রেখেছি, যেখানে 3D রিলিফ পেন্টিং বলে, অর্থাৎ আমরা তো মহাত্মা গান্ধীকে চিনে যাব এই কটা গ্যালারি দেখলে, কিন্তু সে কি একদিনে মহাত্মা হয়েছে? মোহন রূপান্তরিত হয়েছে তার কর্মকাণ্ডের মাধ্যমে মহাত্মা। সে ছিল একটি বৈষ্ণব ফ্যামিলি, পোরবন্দরের, গুজরাটের পোরবন্দরের বৈষ্ণব ফ্যামিলির ছোট ছেলে, এবং যেমন আদুরে ছেলে হয়, যেমন তিনি স্কুলে ভর্তি হলেন, তাদের বৈষ্ণব ফ্যামিলিতে হওয়ার জন্য অনেক নিয়মকানুন পালন করতে হতো, কিন্তু যা হয় স্কুলে ভর্তি হয়ে নিরামিষভোজী, শুনলেন যে আমি নিরামিষ খেলে বড় হয়ে কি করে ব্রিটিশদেরকে আমি আক্রমণ করে এদেশ থেকে তাড়াবো। সেই জন্য ছোটোবেলায় করা অনেক দুষ্টুমি, তিনি সোনার দাদার হাতের যে গয়না সেখান থেকে সোনার টুকরো চুরি করে যে পয়সা পেলেন তা দিয়ে পাঠা খেয়েছিলেন। এই রকম বেশ কিছু ঘটনা মোহনের ক্ষেত্রে হয়েছে ছোটবেলায়, যেমন একটি সাধারণ বালকের বা বাচ্চার ক্ষেত্রে হয়, সেরকম মোহনও সেরকমই ছিলেন। তাহলে মোহন কেমন ছিলেন? মোহন যখন কেন 1888 সালে লন্ডনে গেলেন বার এক্সামিনেশন পাশ করবার জন্য, এই ঘটনাটা গল্পকারে একটি 3D রিলিফ পেন্টিংয়ের মাধ্যমে মোহনের শৈশবকালটাকে দেখানো আছে। এবং ওই গ্যালারিতে 3টি ডায়রামা আপনি পাবেন, যেখানে প্রথম ডায়রামাটিতে আপনি পাবেন ওই যে দক্ষিণ আফ্রিকায় ওকালতির কাজে গিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো পিটার মারিসবার্গ স্টেশনে, কেননা ওনার কাছে বৈধ টিকিট থাকা সত্ত্বেও, যেহেতু কুলি ফার্স্ট ক্লাসে আর একজন যখন ব্রিটিশ উঠেছেন একসঙ্গে উনি ট্রাভেল করবেন না। তা সেই ঘটনাটাই কিন্তু মোহনের সেই যে পদার্পণ, ওটা চিন্তাভাবনা বর্ণ বৈষম্যের শিকার হলে যে ভারতীয়রা এখানে কিভাবে ব্রিটিশদের চোখে ওদেরকে দেখা হয়, এর বিরুদ্ধে এই বর্ণ বৈষম্য, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এবং যার ফলশ্রুতিতে কিন্তু 1906 সালের 11ই সেপ্টেম্বর পৃথিবীর ইতিহাসে অভিনব উপায়ে নতুন পন্থায় কিন্তু আন্দোলন শুরু হলো, যেখানে কোনো অস্ত্রের ব্যবহার হয়নি, যে আন্দোলনের নাম ছিল সত্যাগ্রহ আন্দোলন। এবং ওই গ্যালারিতে আরও একটি ডায়রামা আপনি দেখতে পাবেন, যেখানে ভারতবর্ষে ফিরে আসার পর গান্ধীজির নেতৃত্বে যে প্রথম সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয় সেটা ছিল কৃষকদের নিয়ে বিহারের চম্পারণে। তা বিহারের চম্পারণে গান্ধীজিকে বাইরে থেকে গেছেন, ঢুকতে দেওয়া হবে না, কোর্ট কেস হয়। তা গান্ধীজি সেই কোর্ট কেস জিতে বিহারের চম্পারণ আন্দোলন শুরু করেছিলেন, চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন। তো সেইটাও ডায়রামা 3D শেপে দেখানো আছে। এরপরে আরেকটি ডায়রামা যেটি ভারতবর্ষের এই ব্রিটিশ শাসনকে নাড়িয়ে দিয়েছিল, সেটি হচ্ছে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তার যে অধিবেশনটা শুরু হচ্ছে, যেখানে গান্ধীজি বক্তৃতা দিচ্ছেন, সেই অংশ বিশেষটার চিত্রও কিন্তু ডায়রামার মাধ্যমে আমরা ওখানে তুলে ধরেছি। এছাড়া ওখানে ওই গ্যালারিতে একটি চরকা রয়েছে, কাঠের চরকা। সাধারণত গান্ধীজি যে ধরনের চরকা নিজে হাতে ব্যবহার করেছিলেন, আমাদের একজন ওটি সংগ্রহালয়ে ওটি ডোনেট করেন, তার কথা অনুযায়ী তাদের বাড়িতে গান্ধীজি এক রাত্রি ছিলেন এবং ওই চরকাটি ব্যবহার করেন। ওই গ্যালারিতেই আরেকটি অভিনব সংগ্রহ আমাদের রয়েছে, সেটি হচ্ছে আমাদের দেশের জাতীয় নেতৃত্ববৃন্দদের এই চরকায় হাতে কাটা প্রকৃত সুতোর নমুনা। তার মধ্যে গান্ধীজি তো আছেনই, নেতাজি সুভাষচন্দ্র বসু চরকায় হাতে কাটা সুতো, পণ্ডিত জওহরলাল নেহরু হাতে কাটা সুতো, ইভেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মদন মোহন মালব্য, এদের প্রত্যেকের হাতে কাটা সুতোর নমুনা অরিজিনাল, সেটাও কিন্তু ওখানে রেখেছি। এই 4টি গ্যালারি দেখার পরে ভিজিটাররা যদি মনে করেন যে না আমরা এখানে এসছি আর একটু কিছু আমরা দেখতে চাই, তার পাশেই রয়েছে আমাদের অডিও ভিজুয়াল রুম, যেখানে পুরো সেট আপ করা রয়েছে, সাউন্ড এবং প্রজেক্টর ইত্যাদি ইত্যাদি স্ক্রিন। সেখানে তারা যদি বসে কিন্তু বেশ কিছু ফিল্ম শো আমাদের টাইম নির্ধারণ করা আছে। যেমন একটি ফিল্ম হচ্ছে খুবই ভালো, সেটা হচ্ছে এই ব্যারাকপুরের ইতিহাস, যে স্বাধীনতা আন্দোলনে ব্যারাকপুরের ভূমিকা। আমি একটু আগেই বললাম মঙ্গল পাণ্ডে, কিন্তু কজন জানে 1824 সালে এই ব্যারাকপুরের রেজিমেন্টের সিপাহী একজন আক্রমণ করেছিলেন ব্রিটিশদের, বিন্দা তিওয়ারি। এই ঘটনা কেউ জানে না। কজন জানে ব্যারাকপুরের আগের নাম ছিল চাণক? মনসা মঙ্গল কাব্যে চাণকের উল্লেখ পাওয়া যায়। কিভাবে সেখানে ব্যারাক গড়ে উঠলো, কারা কারা ব্রিটিশরা এখানে আসলেন, কোন মহাপুরুষদের আগমন ঘটেছিল এই ব্যারাকপুরে, গান্ধীজি ব্যারাকপুরে কিভাবে এসেছিলেন, এই সম্পূর্ণভাবে একটি সুন্দর তথ্যচিত্র আছে। সেই তথ্যচিত্রটি দেখার আমরা সুযোগ করে দিই। এছাড়া গান্ধীজির যে জীবনী,
সেই এবং গান্ধীজির সঙ্গে স্বাধীনতা আন্দোলনের যে সম্পর্ক, এই ধরনের তথ্যচিত্রগুলো আমরা অডিও ভিজুয়াল রুমে দিই। এর সঙ্গে আমাদের মিউজিয়ামটা, এটা তো একটা রিসার্চ সেন্টারও হতে পারে, কারণ গান্ধীজিকে নিয়ে গবেষণা করবার এই পশ্চিমবঙ্গে এটা কিন্তু একটা ভাণ্ডার হতে পারে, কারণ আমাদের কাছে রয়েছে সমৃদ্ধশীল একটি গ্রন্থাগার, যে গ্রন্থাগারে বর্তমানে প্রায় 12,000 বই রয়েছে। এবং এইটা আমরা, তারা যদি এখানে আসেন, তারা যদি মেম্বারশিপ নেন, বই বাড়িতে নিয়ে গিয়েও তারা গবেষণা করতে পারেন, লাইব্রেরির যে রুলস আছে। এবং কিছু সুবিধার্থে আমরা এগুলোকে এখন ডিজিটাইজড করছি। অর্থাৎ যারা ধরুন বাইরে থেকে আসতে পারছে না, তারা যদি মেম্বারশিপ নেন, সেখানে তারা কিন্তু এই গান্ধীজি সম্পর্কিত বইগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে মেম্বারশিপ নিয়ে তারা কিন্তু ব্যবহার করতে পারবেন। আমাদের কম্পিউটারাইজড ক্যাটালগ করা হয়েছে, যাতে যারা লাইব্রেরিটি ব্যবহার করতে আসবেন তাদের সময় নষ্ট না হয়, তারা জাস্ট দেবেন তারা কোন বই ডিম্যান্ড করছে না, আমরা কিন্তু কম্পিউটারাইজড ক্যাটালগের মাধ্যমে তাদেরকে সঙ্গে সঙ্গে বইটি তাদের হাতে আমরা দিতে পারবো, যাতে তিনি গবেষণার কাজে সেটা হেল্পফুল হতে পারে। এরকম এছাড়া সারা বছরই আমাদের কিছু না কিছু প্রোগ্রাম আমরা করে থাকি, সেখানে সমাজ পরিবর্তন বলুন, সামাজিক নানান ইস্যু, গান্ধীজিকে নিয়ে সেমিনার, আলোচনা। এই আগামী 15ই আগস্ট যেটা আমরা প্রতি বছর করে থাকি, যেমন এখানকার বাচ্চাদের নিয়ে তারা প্রথমে বসে আঁকো প্রতিযোগিতা, তারপর সারাদিন তারা অনুষ্ঠান করবে, এরকমভাবে সারাদিন কাটায়। আমরা আরেকটি স্টেপ আমরা নিয়েছিলাম, এটা তো মিউজিয়াম যারা দর্শক আসছেন তারা জানতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, কিন্তু প্রান্তিক অঞ্চলে, আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে যেসব ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়ে বা কলেজে পড়ে, তাদের পক্ষে অনেক সময় এই মিউজিয়ামে আসা সম্ভবপর হয় না, দূরত্ব বা অর্থনৈতিক সমস্যা। আমরা সেই জন্য একটা মোবাইল ইউনিট তৈরি করেছি। সেই মোবাইল ইউনিটে আমাদের বেশ কিছু প্রদর্শনী, থিমেটিক প্রদর্শনী, গান্ধীজি, স্বাধীনতা আন্দোলন বা বিভিন্ন মহাপুরুষদের নিয়ে থিমেটিক প্রদর্শনী আমরা মোবাইল এক্সিবিশনের মাধ্যমে তাদের কাছে তুলে যাই। এগুলো সবই মুভেবল, এগুলোকে নিয়ে আমরা তাদের কাছে পৌঁছে যাই প্রান্তিক একটি স্কুলে, সেখানে ব্যবস্থা করি, তাদেরকে তথ্যচিত্র দেখাই, তাদের সঙ্গে বিভিন্ন কুইজ ইত্যাদি ইন্টারাকশন হয়। এবং এটা একটা সারাদিনের প্রোগ্রাম। সেই ইনস্টিটিউট, যদি কোনো ইনস্টিটিউট আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, আমাদের ওয়েবসাইটে সেই ফর্ম দেওয়া আছে, আমরাও অনেক সময় নিজেরা যোগাযোগ করি। এবং এটা খুব আমাদের আনন্দ এবং গর্ব যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক অঞ্চল, বিশেষ করে জেলাগুলো, মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, উত্তরবঙ্গ বলুন, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, এই যে জেলাগুলো যেখান থেকে বাচ্চারা আসতে পারছে না, বিশেষ করে আগামী প্রজন্মের যারা প্রতিনিধি আসতে, আমরা কিন্তু তাদের কাছে পৌঁছেছি এবং এটা খুব সাকসেসফুলি চলছে এই প্রোগ্রামটা। এইরকম নানান ধরনের অনুষ্ঠান, এগুলো তো আউটরিচ প্রোগ্রাম, ইন হাউসেও নানান ধরনের অনুষ্ঠান আমরা এই মিউজিয়ামে করে থাকি। আর ঘোষবাবু, এটাই জিজ্ঞেস করবো লাস্ট যেতে যেতে, যে এই মিউজিয়ামটা মানে সপ্তাহে কতদিন খোলা থাকে আর এর সময় কি আছে আর কি? এই সংগ্রহালয় সাধারণত সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, শুধুমাত্র বুধবার দিন বন্ধ থাকে এবং এর টাইমিংটা হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তা বর্তমানে সংগ্রহালয়ে প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে 10 টাকা এবং অডিও ভিজুয়াল রুমে শো দেখতে গেলে সেইটির প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে 10 টাকা। এছাড়া আলাদা করে কিছু নয়, কিন্তু স্কুল গ্রুপ বা স্টুডেন্টস যখন গ্রুপ ওয়াইজ যারা গ্রুপ ভিজিট করছেন তাদের জন্য কিন্তু এই প্রবেশ মূল্যতেও আমরা একটা 50% ছাড় রেখেছি। তারা যদি গ্রুপ করে আসেন তাহলে কিন্তু তাদের আলাদা করে অডিও ভিজুয়াল আলাদা করে প্রবেশ চার্জ দিতে হবে না। আমরা 50% কনসেশন ওই গ্রুপের জন্য দিয়ে তাদেরকে নিয়ে তারা যদি সময় কাটাতে চান সেইভাবে আমরা প্রোগ্রাম সাজিয়ে মিউজিয়াম দেখাই, তথ্যচিত্র দেখাই, কুইজ ইত্যাদি নানান ধরনের আমরা মানে ব্যবস্থা করি স্কুল গ্রুপের জন্য। আর এটা জিজ্ঞেস করবো, যারা এখানে আসতে চাইছে তারা কিভাবে এই জায়গায় এসে পৌঁছাবে, একটু রুট ম্যাপটা আপনি তাদের বলে দিন। হ্যাঁ, এখানে আসাটা খুবই সুবিধাজনক, কারণ দেখুন একটু, হ্যাঁ কলকাতার অনতি দূরে, তবে অসুবিধা নেই। কলকাতার থেকে ট্রেনে, অর্থাৎ শিয়ালদা থেকে ট্রেনে আপনি ব্যারাকপুর স্টেশনে আসলেন, স্টেশন থেকে এখানে নানান যানবাহন রয়েছে, বিশেষ করে এখন টোটো চালু হয়েছে, স্টেশন থেকে যদি আপনি টোটো ধরেন তারা আপনাকে গান্ধী মিউজিয়ামে গেটেই নামাবে, বা যে বাসগুলো আসছে পুরনো কোর্টের দিকে বা শেওড়াফুলি ঘাটের দিকে সেই বাসে, মানে এটি ধোবিঘাটের পাশে। এছাড়া যারা হাওড়া বা হুগলি অঞ্চল থেকে আসতে যান তাদের জন্য সুবিধাটা হচ্ছে তারা শ্রীরামপুর স্টেশন বা শেওড়াফুলি স্টেশনে চলে আসলেন,
কিছুই না, এই যে হুগলি নদী, আপনি এটাও একটা সফর হবে। আপনি 5-7 মিনিটে বোটে করে বা লঞ্চে করে হুগলি নদীটা ক্রস করছেন, করে শেওড়াফুলি ঘাট বা ধোবিঘাটে এসে উপস্থিত হলেন। যদি ধোবিঘাটে আসেন তাহলে কিন্তু এর বাঁ দিকেই, ধোবিঘাট থেকে আপনি হাঁটা পথেই গান্ধী মিউজিয়ামে আসা যায়। আর শেওড়াফুলি ঘাট থেকে কোনো একটি যানবাহন, টোটো বা অটো বা বাস ধরে মিস্ত্রিঘাট মোড়ে নামলেই আমাদের সংগ্রহালয়ে পৌঁছানো কিন্তু খুব সহজ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ঘোষবাবু, আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট। 24/7 তাজা সমাচারকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট।